আওয়ামী লীগ কর্তৃত্ববাদ ছিল। অবশ্যই আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ পরবর্তী এসে স্বৈরাচারের রূপ নিয়েছে। আমি সব ধরে নিলাম। রাইট। আর যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, আমি তো এটি আপনার শোতে নয়, আপনার এই টক শোতে নয়। আমি অসংখ্যবার বলেছি যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূস সরকার হচ্ছে আরো বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে ১৫.৫ বছর লেগেছে। আর এই সরকার ১ বছরের মধ্যে তার অনেক কিছু আওয়ামী লীগ যা করেছে নেগেটিভ যা করেছে তার সবকিছুকে ছাড়িয়ে গেছে ১ বছরে। তাহলে বড় ফ্যাসিস্ট কে? সেই। এবং এই কথাটা তো ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক। তিনি নিজেও তার Facebook স্ট্যাটাস দিয়েছেন ঘোষণাপত্রকে কেন্দ্র করে। যে ঘোষণাপত্র আছে ২০০৮ সালের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ইত্যাদি হয়ে ওঠে। সেখানেও তো ডেভিড বার্গম্যান যিনি আওয়ামী লীগ সমালোচক ছিলেন। হুম। আওয়ামী লীগের সমালোচক ছিলেন। তিনিও তো বলেছেন যে এই আওয়ামী কথা লীগ এই শুধু আওয়ামী ষড়যন্ত্র লীগের সমালোচক না। তিনি নিজামীর আইনজীবী ছিলেন। না, ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক। ডেভিড বা ডেভিড বার্গম্যান নিজামীর আইনি পরামর্শক ছিলেন। না, তিনি তো সাংবাদিকতা করেছেন। তিনি আইনি পরামর্শক হবেন না। সাংবাদিকতা তো করছেন। কিন্তু তিনি সরাসরি ডেভিড বার্গ বা সরাসরি নিজামীর নিজামীর না, পক্ষ না, 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 নিয়েছিলেন। না, পক্ষ নিয়ে এক কথা। পক্ষ নিয়ে এক কথা। তিনি আইনি আইনি পরামর্শ তিনি পরামর্শক হিসেবেও কাজ না, করেছেন তার। না, এটি আমার মনে হয় এটি ভুল ধারণা। এটি না ভুল ধারণা ইনফরমেশন। না। না, উনি তো আর আইনজীবী না। তিনি আইনি পরামর্শক হবেন। ডেভিড বার্গম্যান তো বিবিসির সাংবাদিক ছিলেন। জি। এবং হ্যাঁ, তো তিনি তো আর আপনি বলতে পারেন আইনি পরামর্শক হচ্ছেন আ ইয়া না মানে আইনি পরামর্শক বলতে তিনি আ খুব স্পষ্টভাবে নিজামীর পক্ষে অবস্থান নিয়েছিলেন। না, নিজামীর পক্ষে অবস্থান নেননি স্পেসিফিক্যালি। সেখানে যুদ্ধাপরাধ যে মামলাগুলো তার যে বিচার প্রক্রিয়ার কিছু বিতর্কিত ইস্যু ছিল, কিছু অস্বচ্ছ প্রক্রিয়া ছিল। যেমন তার মধ্যে একটা স্থায়ী কেলেঙ্কারি, হ্যাঁ? তারপরে সুখরঞ্জন বালু যিনি আ বা আসামি হয়েছিলেন মানে সাক্ষী হয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদীর, তাকে খুঁজে পাওয়া গেল না। এরকম নানা ইস্যুতে তিনি কথা বলেছিলেন। কথা বলেছিলেন। না। তিনি যেই যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন ওগুলি খুবই পক্ষপাত দুষ্ট ছিল। আমি খুব দেখুন দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি এইটা না, নিয়ে আমার কথা বলতে চান আমি আরেকদিন আপনার সঙ্গে তথ্য উপাত্ত নিয়ে আমি বসবো। আমি আমি ঠিক আপনার আছে? সাথে কথা বলব। জি। এটা তার দৃষ্টিতে তিনি সমালোচনা করেছেন। তার দৃষ্টিতে তিনি সমালোচনা করেছেন। ওকে। এখন তো সমালোচনা সেই আমাদের মতো হয়ে গেল। এখন তো সমালোচনা এই সরকারেরও করছে। রাইট, তার মানে তিনি ফ্যাসিবাদের দোষর হয়ে যাচ্ছেন? তা রাইট। না। ওই দৃষ্টিতে মনে হয় আমাদের দেখাটা ঠিক হবে না। তার দৃষ্টিতে তিনি কথা বলেছেন। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়ায় নানান ধরনের অসঙ্গতি তার দৃষ্টিতে যেগুলো দৃষ্টিতে ধরা পড়েছে, অস্বচ্ছতা ধরা পড়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন। এটি বলতেই পারেন একজন সাংবাদিক হিসেবে। এখন যেমন ঘোষণাপত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছেন এই সরকারের বিরুদ্ধে। এখন ঘোষণাপত্রের বিষয়ে তো আপনার পিনাকি ভট্টাচার্যও কথা বলছে, তাই না? না, এখন বিষয় হচ্ছে যে কে হার্ড লাইন এ কথা বলছে, কে জঙ্গিবাদকে উৎসাহিত দিচ্ছে, কে উদার গণতন্ত্রের পক্ষে কথা বলছে। আপনার আমার সেটি জেনারেল মানে যে কমন সেন্স সেটা দিয়ে বিচার করতে হবে। জি। এখন আপনি যার কথা বললেন তিনি তো স্পষ্টভাবে দেশে জঙ্গিবাদ কায়েম করছেন। জঙ্গিপনা ছড়াচ্ছেন, ওহী নাজিল করছেন। হ্যাঁ? ফরাসি দার্শনিক হয়েছেন। তো আ তার সাথে নিশ্চয়ই আমি ডেভিড বার্গম্যানের তুলনা করব না। সরি। আমি জি। আমি ডেভিড বার্গম্যানের অনেক ধরনের বিতর্ক থাকতে পারে তার সম্পর্কে। কিন্তু আমি ওই ফরাসি দার্শনিকের সঙ্গে ডেভিড বার্গম্যানের তুলনা করব না। আচ্ছা। আ ইকবাল হোসেন এটি প্রশ্ন করেছেন যে, জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লাহ স্যার সহ, পান্না ভাই সহ আপনার কথা বলছে আরো অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে। এটা কি পান্না ভাই জানেন? না আমাদেরকে দমনের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না। তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে উদ্বেগজনক খবর, আ উৎকণ্ঠা তো আছেই এবং ধরুন আপনার সাথে কথা বলতে যদি আমাকে আ কোনো এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, প্রস্তুত আছি। তাই বলে কণ্ঠ থামানো যাবে না। তাই বলে কণ্ঠ আ অবদমিত করতে পারবে না। এটুকু স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে চাই। সেরকম যদি হয়, সেরকম যদি হয় তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান। যদি আল্লাহ না করুক, যদি এরকম আচ্ছা, পরিস্থিতিতে হয় আপনি না কোন বিষয়টি সুযোগই হচ্ছে কি পেলেন না। রাইট? হ্যাঁ। বিষয়টি হচ্ছে কি এরকম কিছু ঘটবে ডেফিনিট করে বলা যাচ্ছে না। আবার কিছু ঘটবে না, তাও বলা যাচ্ছে না। যেহেতু ঝুঁকির মধ্য দিয়েই কাজ করতে হচ্ছে। আমি শুধু একটি কথা বলব। দেখুন সাংবাদিকতা করছি, অনেকে তো করার জন্য করে। অনেকে
আম আ সংসার চালানোর জন্যই করে। পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে। নানান ধরনের ডেফিনিশন থাকতে পারে, নানান ধরনের কারণ থাকতে পারে। যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন, আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে। দেখুন, আপনি মুসলমান, আমি মুসলমান। কে কতটুকু ধর্ম পালন করি কি না করি সেটি ভিন্ন কথা। কিন্তু বেসিক জায়গাটা তো আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাই না? এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোন কিছুই সম্ভব না। আর মৃত্যু সে তো অবধারিত। যে আপনার সাথে কথা বলছি, কথা বলতে, বলতে তো আ আমি যে লাইনটা ডিসকানেক্ট করব, লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি। আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি। হতে পারে না? অস্বাভাবিক কিছু না। মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো না? যে একজন সরকারি অফিস কর্মকর্তা তিনি চেয়ার থেকে উঠতে, উঠতেই লুটিয়ে পড়লেন। সো মৃত্যু কার, কখন, কোথায় হবে এটা কেউ বলতে পারে না। আমি মৃত্যুর সঙ্গে এইজন্য এক্সাম্পল দিচ্ছি। আর আটক, অ্যারেস্ট এগুলো কোন ছাড়? এগুলো কিছুই না। তো যদি মৃত্যুও আসে সত্য উচ্চারণ করতে হবে। আমি একমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পাই। তার উপরে ভরসা করে চলি। আমার নীতি, নৈতিকতা, সততার উপরে ভরসা করে চলি এবং ওটাই আমার পুঁজি। এর বাইরে যদি কিছু হয় মনে করব এগুলো আমার পাওনা, ওটা আমার পুরস্কার এবং শুধু আমি কেন, শুধু আপনি কেন, অন্তত আমাদের সাংবাদিকরা দালালি তো করেছে। আওয়ামী লীগের সময় দালালি করেনি? অবশ্যই করেছে। এখন দালালি করছে না? অবশ্যই করছে। এখন দালালি তো আরো বেশি বেড়েছে। সেম সিনারিও তো। আওয়ামী লীগের সময় কিছু মানুষ হাত কচলাতে, কচলাতে প্রধানমন্ত্রীর সামনে, সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত, আমাদের তো লজ্জায় মাথা হেট হয়ে আসতো। এখন কি তার চেয়ে কম হচ্ছে? এই ১ বছরের মধ্যে কত ধরনের সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে। কোথায়, কোথায় পোস্টিং নিয়ে কোথায়, কোথায় কে গেছে আমরা জানি না। কে কোন স্টেশনে কার পদের জায়গায় কে ঢুকছে আমরা জানি না। কাকে, কাকে বিতাড়িত করা হচ্ছে। আমি আপনাকে বলি, আমি আমাকে দিয়ে বলছি। আওয়ামী লীগের শেষ ১০ বছর আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতে দেয়নি। বিভিন্ন স্টেশনে। কোথাও, কোথাও গেছি ৬ মাস ১ বছরের বেশি কাজ করতে পারিনি। কেন ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম ১ম এ? একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের বিষয়টা আমি মানে ১ নম্বরে নিয়ে আসিনি। তাও আমি ৪ নম্বরে শিরোনাম করেছিলাম। ৪ নম্বরে। কেন ১ নম্বরে করিনি? এটা বিশেষ একটা গোয়েন্দা সংস্থার জেরার মুখে পড়তে হয়েছিল। তারা আমার সবকিছু নিয়ে আমার ওই স্টেশন আমি তখন চিফ নিউজ এডিটর এর দায়িত্বে। ওই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষের কাছে দিয়ে এলো। আমাকে বলা হলো যে, "আপনি এটা কেন করলেন?" আমি কেন করলাম? আমি একজন জার্নালিস্ট, আমি একজন নিউজ পারসন। আমার কাছে যেটা মনে হয়েছে, কোনটা নিউজ কোনটা না। হয়েছে তো? আচ্ছা এই সরকারের সময় আবার আমি যে টেলিভিশনে ঢুকেছিলাম এডিটোরিয়াল পোস্টে, সেখানে বলা হলো ওই যে ফরাসি দার্শনিক, ওই যে আমেরিকান দার্শনিক, তাদের একটা টক শোতে বলা হলো যে, "ফ্যাসিবাদের দোসর অমুক মঞ্জু আলম পান্নাকে যদি বিতাড়িত না করা হয়, তাহলে আমরা পরবর্তীটা আ আমরা দেখব।" তার মানে মব ভায়োলেন্স করবে। তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয়। আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি। আমাকে শর্ত দিয়েছিল, আমি সেই শর্ত মানিনি। আমাকে অপশন দিয়েছিল যে হয় এটা তুমি থাকো বাট এটা করতে হবে। আমি বলছি, "নো" প্রশ্নই ওঠে না কোন ধরনের আপোস করার। কি করতে বলেছিল আপনাকে? এটা বলতেই হবে। না, তা না। বলার মতো হলে বলতে আচ্ছা পারেন। মনে করুন যে আমার এই মানচিত্র চ্যানেলটা বন্ধ করতে বলেছিল। যেখানে আমি ফ্রিডম নিয়ে কথা বলছি। আমার এই চ্যানেল বন্ধ করতে বলা হয়েছিল। আমি তো দাসত্ব করব না। আমি দাসত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি, আমি তো সেইটা আমি বন্ধ করব না। সো আমি বললাম, "ঠিক আছে, ওকে ফাইন আমি কুইট করছি।" আমি নিজে রিজাইন করলাম এবং ওইখান থেকে ওই টক শো থেকে এই যে সব দার্শনিকরা, বিদেশি দার্শনিকরা বলছিল যে, "আমি কোন কাজ করি? আমি আসলে সাংবাদিক না।" এসব নিয়ে না আসলে না কথা বলতেও ঘেন্না বোধ হয় এবং নানান ধরনের অপবাদ ছড়ানো হলো। এই যে আপনার সামনে আমি আমার মানচিত্রে আমি কিছুটা কথা বলেছি, আজকে আবার আরো বেশি ওপেন কথা বলছি আপনার এখানে আপনি প্রশ্ন করাতে। এখন বিষয় হচ্ছে যে আমি বলে এলাম, কোন দরকার নেই। বেতনও খারাপ ছিল না। এখন টাকার লালায়িত তো আমরা নই। টাকার হিসাব করলে কত কি করা যেত এই জীবনে? কোন প্রয়োজন নেই। কোন প্রয়োজন নেই। এবং আমি স্ট্রেইট বলে আসলাম, "ওকে ফাইন আমি কুইট করছি নিজেকে। আমি থাকব না।" এই হচ্ছে বাস্তবতা। সো আপনি
তুলনার আপনি তো তুলনা চাচ্ছিলেন, কম্পারিজনটা শুনতে চাচ্ছিলেন। আওয়ামী লীগের সময় হয়েছে। আমি নিজের দায়িত্ব নিয়ে আমার নিজের ক্ষেত্রে বলছি। ১০ টা বছর আমি ঠিকমতো কাজ করতে পারিনি কোথাও। তারও একটা সিস্টেম ছিল। গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানান প্রক্রিয়া করে এই জায়গা ওই জায়গায় ফল্ট ধরে তারা এই ফাইল তৈরি করত। আর এখন তো ওপেন হুমকি, ওপেন হুমকি। আনিস আলমগীর আমাদের আ কলিগ, সিনিয়র কলিগ, বড় ভাই। তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে? আপনি চিন্তা করতে পারেন? কোথায় আছি আমরা? আমি শুধু ২ সরকারের মধ্যে কম্পারিজন টা করছি। আপনি ২ সরকারের মধ্যে তুলনাটা টানতে চেয়েছেন বিধায়। এরকম তো আগেও হয়েছে। অন্য দল যখন ক্ষমতায় ছিল তখনও হয়েছে। হয়েছে না? ২১ টেলিভিশন বন্ধ হয়েছে না বিএনপির সময়? হয়েছে তো। তো প্রতিটি সরকারের সময় কম বেশি সাংবাদিকরা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। কিন্তু সেটা ক্রমান্বয়ে বাড়ছে। আওয়ামী লীগ ১৫ বছরে যা না করেছে, এই ১ বছরে আমরা এই সরকারের সম্পূর্ণ নগ্ন রূপ এর মধ্যে দেখে ফেলেছি। অতএব আপনি তুলনাটা কিভাবে টানবেন? জি। ডেইলি স্টারের সামনে, প্রথম আলোর সামনে জিয়াফত করা হয় ইন্ডিয়ার দালাল বলে। দালালি এখন কি? পাকিস্তানের দালালি করতে হবে। আমি ইন্ডিয়ার দালালি করব না, বেশ ভালো কথা। তা বলে পাকিস্তানের দালালি? এটা সম্ভব। এখন তাই ঘটছে।